আজ আমরা মূলত যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তা হলো প্রথমে গোত্র বিষয়ক প্রশ্ন, এরপর ক্রোমোজোম অর্থাৎ XX ও XY এর ধারণা, তারপর গোত্র এবং Y ক্রোমোজোমের সম্পর্ক, এরপর আমরা দেখব সমগোত্রে বিবাহের ঝুঁকিগুলো কী কী, কন্যাদানের প্রকৃত অর্থ আসলে কী দাঁড়ায় এবং সবশেষে প্রাচীন প্রজ্ঞা ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয়। ১ নম্বর ভাগ গোত্র বিষয়ক প্রশ্ন। চলুন দেখে নেই কিভাবে এই নথিটা একদম চেনা একটা ঐতিহ্যবাহী প্রেক্ষাপট থেকে তার আলোচনা শুরু করেছে। এই যে অংশটা, এটা মূল নথির একদম শুরুর দিক। এখানে দারুণ একটা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে বৈদিক যুক্তি আর আধুনিক জিন বিজ্ঞান এই দুটোকেই কাজে লাগিয়ে একটা নির্দিষ্ট সাংস্কৃতিক প্রশ্নের উত্তর খোঁজা হবে। বেশ ইন্টারেস্টিং, তাই না? একদম পরিচিত একটা ধারণাকে এখানে নতুন করে ভাবার সুযোগ করে দেওয়া হয়েছে। প্রশ্নটা হলো, কেন একজন কন্যা তার পিতার গোত্র নিজের মধ্যে বহন করে না? ভেবে দেখুন তো, ছোটবেলা থেকে আমরা এই কথাটা শুনে আসছি, তাই না? কিন্তু এর পেছনে কি শুধুই কোনো সামাজিক রীতি লুকিয়ে আছে, নাকি আক্ষরিক অর্থেই কোনো গভীর বিজ্ঞান রয়েছে? এই নথিটি মূলত এই প্রশ্নটা তুলেই তার বৈজ্ঞানিক ব্যাখ্যার দিকে পা বাড়িয়েছে। ২ নম্বর ভাগ ক্রোমোজোম XX এবং XY। ওই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে লেখাটি খুব দ্রুত মানব প্রজননের জৈবিক আর বৈজ্ঞানিক প্রক্রিয়ার দিকে আমাদের মনোযোগ টেনে নেয়। এখন এই নথির যে বিষয়টা সত্যিই খুব কৌতূহলোদ্দীপক, তা হলো কিভাবে বাংলা ভাষায় লেখা এই সাধারণ টেক্সটটি প্রাচীন গোত্রের ধারণাকে সরাসরি মানুষের ক্রোমোজোমের সাথে যুক্ত করে ফেলেছে। বিজ্ঞানের একদম বেসিক কিছু তথ্যকে এখানে রীতিমতো সাংস্কৃতিক ব্যাখ্যার ভিত্তি হিসেবে দাঁড় করানো হয়েছে। উৎস নথিতে বিজ্ঞানের এই অকাট্য সত্যটি খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে নারীর জেনেটিক গঠনে থাকে XX ক্রোমোজোম আর পুরুষের গঠনে থাকে XY ক্রোমোজোম। বুঝতেই পারছেন, এই একদম বেসিক পার্থক্যটাই কিন্তু পরবর্তী সমস্ত যুক্তির মূল চাবিকাঠি হতে যাচ্ছে। লেখক এখানে জোর দিয়ে বলছেন যে সন্তান যদি পুত্র হয় তবে সে গ্যারেন্টির তার পিতার কাছ থেকে Y ক্রোমোজোমটি পাবে, কারণ মায়ের শরীরে তো কোনো Y ক্রোমোজোম থাকেই না। অন্যদিকে কন্যা সন্তান পিতার কাছ থেকে একটি X এবং মাতার কাছ থেকে আরেকটি X ক্রোমোজোম পায়। এই শব্দে বিশ্লেষণ থেকে একটা ব্যাপার একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যায়। পিতার Y ক্রোমোজোম একমাত্র এবং শুধুমাত্র পুত্রের মাধ্যমেই পরিবাহিত হয়। ৩ নম্বর ভাগ গোত্র এবং Y ক্রোমোজোম। চলুন দেখি কিভাবে ক্রোমোজোমের এই বিষয়টা নথির একদম কেন্দ্রীয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তত্ত্বে রূপান্তরিত হয়। এখানকার সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয়টা হলো, লেখক দাবি করছেন যে Y ক্রোমোজোম যখন পিতা থেকে পুত্রে স্থানান্তরিত হয় তখন সেটা প্রায় ৯৫% অপরিবর্তিত থাকে। জাস্ট ভেবে দেখুন, ৯৫%, অর্থাৎ এর গঠনগত কোনো বড় পরিবর্তন ছাড়াই এটা প্রজন্মের পর প্রজন্ম ধরে বাহিত হতে থাকে। নথির পাঠ্য অনুসারে হাজার হাজার বছর ধরে চলা Y ক্রোমোজোমের এই যে অবিচ্ছিন্ন ধারাবাহিকতা, এটাকেই প্রাচীন ঋষিরা গোত্র হিসাবে সংজ্ঞায়িত করেছিলেন। যেমন ধরুন, যদি কারো গোত্র কশ্যপ হয় তবে এই নথির দাবি অনুযায়ী তার শরীরের Y ক্রোমোজোমটা হাজার বছর আগের কশ্যপ ঋষির বংশ থেকে প্রায় অবিকল একই অবস্থায় চলে আসছে। ভাবা যায়। ৪ নম্বর ভাগ সমগোত্রে বিবাহের ঝুঁকি। আমাদের এই বিশ্লেষণ এবার এমন একটা দিকে মোড় নিচ্ছে যেখানে নথিটি এই জেনেটিক দাবিগুলোকে সরাসরি প্রাচীন বিবাহের নিয়মকানুনের উপর প্রয়োগ করেছে। উৎস নথির এই অংশটা ব্যাখ্যা করছে কেন বৈদিক ঐতিহ্যে একই গোত্রে অর্থাৎ একই পূর্বপুরুষ এবং একই জিন বহনকারী পরিবারের মধ্যে বিবাহ কঠোরভাবে নিষেধ করা হয়েছে। এটা যে কেবলই একটা প্রথা নয়, বরং এর পেছনে থাকা শক্ত জিনগত কারণগুলোকেই এখানে তুলে ধরা হয়েছে। লেখক বলছেন, একই বংশের জিন বারবার মেশানোর কারণে বেশ কিছু মারাত্মক পরিণতি হতে পারে। এই যেমন ধরুন, জন্মগত রোগ বেড়ে যাওয়া, নানা ধরনের মানসিক সমস্যার উদ্ভব, শারীরিক বিকলাঙ্গতার উচ্চ ঝুঁকি এবং এমনকি সন্তানের নতুনত্ব ও সৃজনশীলতা হ্রাস পাওয়া। মানে প্রাচীন ওই বিবাহ নিষেধাজ্ঞাকে নথিতে সরাসরি এই স্পেসিফিক জেনেটিক ঝুঁকিগুলোর সাথে যুক্ত করা হয়েছে। বিষয়টা বেশ লজিক্যাল, তাই না? ৫ নম্বর ভাগ কন্যাদানের প্রকৃত অর্থ। তো সমগোত্রে বিবাহের ঝুঁকিগুলো প্রমাণ করার পর উৎস পাঠ্যটি আমাদের সমাজের অন্যতম বড় একটি সাংস্কৃতিক আচারকে একেবারে নতুন একটা দৃষ্টিভঙ্গি থেকে সংজ্ঞায়িত করে। এর শব্দে বিশ্লেষণ করলে দেখা যায় লেখক তার এই জেনেটিক যুক্তিটা ব্যবহার করে আমাদের প্রচলিত কন্যাদান প্রথার একটা সম্পূর্ণ ভিন্ন আর বিকল্প ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। নথিটি কন্যাদান শব্দের আক্ষরিক অনুবাদের কিন্তু তীব্র বিরোধিতা করে। এর মতে কন্যাদান মানে কোনোভাবেই কন্যাকে দান নয়, এর মানে হল বিবাহের মাধ্যমে কন্যাকে একটি নতুন গোত্রে প্রবেশ করানো, অর্থাৎ এটাকে বংশধারার একটা প্রয়োজনীয় রূপান্তর হিসেবে দেখা হয়েছে।
নথির মূল যুক্তিটা হল, যেহেতু কন্যা তার পিতার ওয়াই ক্রোমোজোম পরবর্তী প্রজন্মে ট্রান্সফার করতে পারে না, তাই বিবাহের মাধ্যমে জৈবিক ও সামাজিকভাবে তাকে স্বামীর অবিচ্ছিন্ন জেনেটিক ধারায় যুক্ত করা হয়, আর এর ফলে বিয়ের পর স্ত্রী তার স্বামীর বংশধারার মূল বাহক হয়ে ওঠেন। 6 নম্বর ভাগ, প্রাচীন প্রজ্ঞা এবং বিজ্ঞান। আচ্ছা চলুন এবার শেষ অংশে প্রবেশ করা যাক, যেখানে উৎস পাঠ্যটি তার চূড়ান্ত এবং সবচেয়ে জোরালো উপসংহারটি টেনেছে। উৎস নথির এই একদম শেষ অংশটা আমাদের পুরো আলোচনাকে একটা বিন্দুতে এসে মিলিয়ে দেয়। প্রাচীন রীতিনীতি আর আধুনিক বিজ্ঞানের মধ্যে এই অবিশ্বাস্য মিল দেখে লেখক নিজেও কিন্তু গভীর বিস্ময় প্রকাশ করেছেন। লেখক উপসংহারে বলছেন যে প্রাচীন ঋষিরা যে স্রেফ কিছু অর্থহীন আচার অনুষ্ঠান তৈরি করে গিয়েছিলেন, বিষয়টা মোটেও তা নয়, বরং তারা হাজার হাজার বছর আগে জেনেটিক উত্তরাধিকার সম্পর্কে অত্যন্ত গভীর আর বৈজ্ঞানিক সত্যগুলো সমাজে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। পূর্বপুরুষদের প্রতি আমাদের যে শ্রদ্ধা, তার মূল কারণ হিসেবে সেই একই জিনের বংশপরম্পরায় প্রবাহিত হওয়ার বিষয়টাই এখানে হাইলাইট করা হয়েছে। এই নথির প্রতিটি শব্দ বিশ্লেষণ করার পর আমাদের মনে সত্যি একটা অত্যন্ত গভীর প্রশ্নের উদয় হয়। প্রাচীন বৈদিক গোত্র ব্যবস্থার নিয়ম এবং মানুষের ডিএনএ সম্পর্কে আমাদের আধুনিক বৈজ্ঞানিক বোঝাপড়ার মধ্যে যে সম্পর্কের কথা এই নথিতে দাবি করা হয়েছে, তা কি সত্যিই একে অপরের নির্ভুল প্রতিফলন? প্রাচীন প্রজ্ঞা আর আধুনিক বিজ্ঞানের এই মেলবন্ধন নিয়ে এই প্রশ্নটাই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে।